এগুলো পড়ছিলাম। জি মিস। জিরো স্ট্রেংথ এটা পড়ছিলাম, তাই তো? জি মিস। এটা পড়ছিলাম। মিস এটা পড়া হয় নাই। ওকে, আমি ক্লাসে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শুরু করে দিই তাহলে। ক্রিস্টালাইন মেল্টিং পয়েন্ট, ঠিক আছে। ক্রিস্টালাইন মেল্টিং পয়েন্টের মধ্যে the temperature at which change of state occurs, মানে এই যেই টেম্পারেচারের মধ্যে পলিমারে সলিড থেকে লিকুইড হয় সেটাকেই বলা হচ্ছে মেল্টিং টেম্পারেচার, অথবা দ্য টেম্পারেচার অ্যাট হুইচ দ্য পলিমার লুজেস অল ইটস ক্রিস্টালাইনিটি। তার যতগুলো ক্রিস্টালাইনিটি আছে সবগুলো লুজেস করে যেই টেম্পারেচারটা, সেটাকেই বলতেছি মেল্টিং টেম্পারেচার। ক্রিস্টালাইন মেল্টিং টেম্পারেচার হচ্ছে টিএম দিয়ে প্রকাশ করা হয় যদি একটা স্পেসিফিক ভলিউম of the polymer is plotted against temperature. We can graph like that. তাহলে আমরা যদি টেম্পারেচার এগেনস্টে গ্রাফ করি তাহলে আমরা এই ধরনের একটা ছবি পাবো। যেই টেম্পারেচারে যে পলিমার তার সবগুলো ক্রিস্টালাইনিটিকে লুজ করে সেটাকেই বলা হচ্ছে ক্রিস্টালাইন মেল্টিং টেম্পারেচার, ঠিক আছে। এরকম পাবো যে শুরুতে আমি এটা আর এটার সাথে সমানুপাতিক, এটা টেম্পারেচারও বাড়তেছে, ভলিউমও বাড়তেছে শুরুতে। একটা সময় যাবে যে টেম্পারেচারটা ফিক্স থাকবে কিন্তু ভলিউমটা হঠাৎ করে অনেক বেড়ে যাবে, ঠিক আছে। এই যেই টেম্পারেচারে ভলিউমটা হঠাৎ করে অনেক বেড়ে যায় এটাকেই আমরা সাধারণত ক্রিস্টালাইন মেল্টিং টেম্পারেচার বলি। মানে এই টেম্পারেচারটাকেই আমরা বলি ক্রিস্টালাইন মেল্টিং টেম্পারেচার ওই স্পেসিফিক পলিমারের। তারপর আবার লিকুইড স্টেজে যায়, লিকুইড স্টেজে যাওয়ার পরও দেখা যাচ্ছে এটা সমানুপাতিক, ভলিউম বাড়তেছে টেম্পারেচার বাড়তেছে যখন তখন, ঠিক আছে। এটা from the above graph, উপরের গ্রাফ থেকে we may comment that the point at which discontinuity appears, এটাও কন্টিনিউ করতেছে এটাও কন্টিনিউ করতেছে। ডিসকন্টিনিউ কোথাও এই জায়গাটাতে, এটাও কন্টিনিউ এটাও কন্টিনিউ, ডিসকন্টিনিউ করতেছে এই জায়গাটাতে। তো এই জায়গাটাতে যদি হয় সেটাকে আমরা মেল্টিং টেম্পারেচার বলবো। Glass transition temperature key, there is the temperature boundary for almost all polymers, only above which the substance remains soft, flexible and rubbery, and below which it becomes hard, brittle and glossy. তার মানে কি গ্লাস ট্রানজিশন টেম্পারেচার যদি বলতে চাই তাহলে দেখা যাচ্ছে এটা একটা বাউন্ডারির মতো আছে। It is the temperature boundary for almost all polymers, only above which, যার উপরে গেলে পলিমারটা সাবস্টেন্সটা যেটা রিমেইন থাকবে সেটা হচ্ছে সফট হবে, ফ্লেক্সিবল হবে, রাবারি হবে। আর যেই টেম্পারেচারের নিচে গেলে এটা হচ্ছে হার্ড, ব্রিটেল এবং গ্লেজি হবে। তাহলে তোমরা ঠিক আছে, সফট তার বিপরীত শব্দ হার্ড, ফ্লেক্সিবল, ব্রিটেল, রাবারি, গ্লাসি। তাহলে এটার বিপরীত শব্দগুলো লিখলেই হয়ে যায়। তাহলে সফট, ফ্লেক্সিবল এবং রাবারি যেই টেম্পারেচারের উপরে গেলে অ্যাবোভ, অনলি অ্যাবোভ হুইচ, অ্যাবোভ মানে যেই টেম্পারেচারের উপরে গেলে সফট, ফ্লেক্সিবল এবং রাবারি হবে, এবং যেই টেম্পারেচারের নিচে গেলে হার্ড, ব্রিটেল এবং গ্লেজি হবে, ওই টেম্পারেচারটাকে বলা হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। This temperature below which a polymer is hard and above which it is soft is called the glass transition temperature. অথবা it is the temperature below which a polymer behaves like a glass, যেই টেম্পারেচারের নিচে গেলে গ্লাসের মতো, গ্লেজি যেহেতু গ্লাসের মতো বিহেভ করে, উপরে গেলে রাবারের মতো বিহেভিয়ার করে।
এটাকেই বলা হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। ইট ইজ এ ট্রানজিশন টেম্পারেচার at which the polymer changes from glassy to rubbery state। ওই একই কথা বলা হয়েছে। ইট ইজ জেনারেলি ডিনোটেড at TG। আগে আমরা দেখলাম ক্রিস্টালাইন মেল্টিং পয়েন্ট এর TF, এটা হচ্ছে TG। সেম এখানে হচ্ছে যে আমার গ্লাসি স্টেজ, এখানে আমার রাবারি স্টেজ, তাহলে এটা হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। এটা যদি টেম্পারেচার একটা গ্রাফ করি তাহলে এটা হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, এটা হচ্ছে গ্লাস স্টেজ, এটা হচ্ছে রাবারি স্টেজ। আবার এখান থেকে টিএফ, টিএফ মানে হচ্ছে ফ্লো টেম্পারেচার, এটাও খুব ইম্পর্টেন্ট পলিমারের একটা টেম্পারেচার, ফ্লো টেম্পারেচার। টিজি পরে ফ্লো টেম্পারেচার, এটা হচ্ছে যে রাবারি বা ভিস্কো ইলাস্টিক স্টেট থাকবে। আর ফ্লো টেম্পারেচার ওখানে গেলে ভিস্কো ফ্লুইড হবে, পলিমার মেল্ট হয়ে যাবে, ভিস্কো ফ্লুইড হবে। হ্যাঁ, এটাই এখানে বলা হয়েছে যে বাই হিটিং দ্য পলিমার বিকামস এ হাইলি ভিসকোস লিকুইড এন্ড স্টার্টস ফ্লোয়িং, ফ্লোয়িং করতে শুরু করে। দিস স্টেজ ইজ কল্ড ভিসকো ফ্লুইড স্টেজ। এই যে ভিসকো ফ্লুইড স্টেজ, এই ভিসকো ফ্লুইড বলা হয়। দি ট্রানজিশন টেক প্লেস অ্যাজ ইটস ফ্লো টেম্পারেচার, ফ্লো টেম্পারেচারের উপরে যাওয়ার পরে এই ভিসকো ফ্লুইডটা হয়। ইফ যদি the specific volume of a polymer plotted against temperature, the graph will show a bend at a point, and there this will be TG, একটা bend হবে যদি এটাকে ফ্লো করা হয়। The phenomenon is slightly shown above gravity। এই যে উপরে যে গ্রাফ করে দেখাইছে এই গ্রাফটা বোঝায়, এখানে হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, এখানে গ্লাস ফ্লো টেম্পারেচার, এই পাশে গেলে গ্লাস ফ্লো টেম্পারেচার, এর উপরে গেলে ভিসকো ফ্লুইড, আর এই পাশে নিচে আসলে ভিসকো ইলাস্টিক, আর তার নিচে গেলে হচ্ছে গ্লাস স্টেট। আচ্ছা, কোন কোন ফ্যাক্টরকে ইনফ্লুয়েন্স করা হয় ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং টিজি? দেয়ার আর সেভারাল ফ্যাক্টরস, কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলো টিজি কে ইনফ্লুয়েন্স করে। তার মধ্যে সবচেয়ে বেশি কমন যেটা হচ্ছে মলিকুলার চেইন জিওমেট্রি। মলিকুলার চেইন জিওমেট্রি, এটা কি চেইন নাকি ব্রাঞ্চড? ব্রাঞ্চড হলে কি একদম একই রকম, নাকি সিনজিওট্যাকটিক, আইসোট্যাকটিক, অ্যালাকটিক, এরকম টাইপের কোনো কিছু আছে কিনা, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স। ইন্টারমলিকুলার ফোর্স যদি আমার বেশি থাকে, ইন্টারমলিকুলার ফোর্স যদি বেশি থাকে তাহলে কিন্তু আমার টিজি বাড়বে, আর ইন্টারমলিকুলার ফোর্স যদি কম থাকে আমার টিজি কমবে। খুব তাড়াতাড়ি আমি গ্লাস ট্রানজিশন টেম্পারেচারটা পেয়ে যাব। আর মলিকুলারের ওয়েট, মলিকুলার ওয়েটের সাথে আরেকটা সম্পর্ক আছে। যেমন আমরা ভাবতেছিলাম যে মলিকুলার ওয়েট যত বেশি হবে টিজি তত বেশি হবে, বাট কথাটা ঠিক না। এখানে হচ্ছে 20,000 পর্যন্ত যখন যায় তখন দেখা যাচ্ছে যে টিজি এবং মলিকুলার ওয়েট হচ্ছে সমানুপাতিক, বাট 20,000-এর নিচে যখন নামতে থাকে, বেশি হইতে থাকে, তখন আবার টিজি কমে যায়। এইটা খুব ইন্টারেস্টিং। এটা সাধারণত দেখা যাচ্ছে এমন কোশ্চেন থাকে যে গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের সাথে মলিকুলারের ওয়েট, এই রিলেশনটা এক্সপ্লেইন করো। তো তখন দেখা যাচ্ছে এরকম একটা ছবি আঁকবা, ছবি এঁকে আমি কি আগেরটা আবার বলবো? আমি কি আবার আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং টিজি। টিজি দিয়ে যে প্রকাশ করা হয় কয়েকটা ফ্যাক্টর আছে, তার মধ্যে হচ্ছে মলিকুলার চেইন জিওমেট্রি, মলিকুলারের চেইন জিওমেট্রি আছে, ইন্টারমলিকুলার ফোর্স আছে, এবং মলিকুলারের ওয়েট আছে। ঠিক আছে, এগুলোর উপরে। তো মলিকুলার মধ্যে হচ্ছে কি মলিকুলার চেইন জিওমেট্রি বলতে বোঝাচ্ছে যে মলিকুলার যে চেইন গুলো আছে এগুলো কি ব্রাঞ্চড অবস্থায় আছে নাকি ব্রাঞ্চ ছাড়া আছে, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্সের উপরে এই একটা ঝামেলা, রুম থেকে ক্লাস নেয়া খালি এসে নক করে, মানে বিরক্তিকর। আচ্ছা, যাই হোক, তো মলিকুলারের চেইন জিওমেট্রি একটা ব্যাপার। মলিকুলস যদি পলিমারের মধ্যে মুভ করতে পারে তাহলে টিজি ডিক্রিজ হবে, এটা তো তোমরা নরমাল বুঝতেই পারো। ইন্টারমলিকুলার ফোর্স, ইন্টারমলিকুলার ফোর্স যদি বেশি হয় তাহলে কিন্তু মলিকুলস গুলো মুভ করতে পারবে না, তাই না? তখন কিন্তু আমার টিজি বাড়বে। আর মলিকুলারের ওয়েট যত বাড়বে তত আমরা মানে নরমালি চিন্তা করার কথা যে যত বাড়বে তত টিজি বাড়বে, কারণ বেশি মোটা জিনিসকে আমাকে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার বা মেল্টিং টেম্পারেচার করতে গেলে বাড়ার কথা, বাট আলটিমেটলি এটা হয় না। এটা হয় কি,
এই জন্য এটা একটু ডিফারেন্ট হয় দেখেই এটা সাধারণত বলা হয় যে মলিকুলার ওয়েটের সাথে টিজির যে রিলেশনটা সেটাকে একটু এক্সপ্লেইন করো, এরকম করে কোশ্চেন আসতে পারে। তখন বলবা কি যে 20,000 পর্যন্ত এটা হচ্ছে সমানুপাতিক, ঠিক আছে, এটা বাড়লে এটা প্রপোর্শনাল টু এটা বাড়বে, কিন্তু তারপরে হচ্ছে কমে যায়। তুমি জাস্ট ছবিটা এঁকে নিজের ভাষায় সুন্দর করে লিখে ফেলবা। আচ্ছা, রিলেশনটা কি? রিলেশন হচ্ছে টিজি এবং টিএম এর মধ্যে হচ্ছে ফর সিমেট্রিক পলিমার্সের জন্য হাফ টিজি সমান সমান হাফ অফ টিএম, আর টিজি সমান সমান 2/3 টিএম হচ্ছে আনসিমেট্রিক। আমরা নর্মালি যত পলিমার ইউজ করি সবগুলো কিন্তু আনসিমেট্রিক, মানে সবগুলো একেবারে সমানভাবে হয় না। তাহলে হাফ ভাগ টিজি বাই টিএম থেকে 2/3 এবং হাফের মাঝামাঝি হচ্ছে টিজি বাই টিএম, এটা হলো কথা রিলেশন। আচ্ছা, এতটুকু যা করলাম সেটা হচ্ছে আগের পড়া। এখন আমরা শুরু করবো যেটা, সেটা হচ্ছে নিউ পড়া। এখন একটু কনসেন্ট্রেট দিবা, কারণ এখন যেটা পড়াবো মলিকুলারের ওয়েট। মলিকুলারের ওয়েটে সাধারণত দেখা যাচ্ছে যে প্রতি বছরই থাকে, এবং এখান থেকে একটা ম্যাথস থাকবে, একটা অঙ্ক থাকবে, এবং অঙ্কটা খুবই সহজ। যদি খালি জাস্ট প্রথমে একটু যদি খেয়াল করো তাহলে খুবই সহজ। তো এই জিনিসটা একটু খালি মাথায় রেখে আমাদেরকে করতে হবে, নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট আর ওয়েট এভারেজ মলিকুলার ওয়েট। আচ্ছা, এখানে আমরা যে দেখতেছি যে এটাকে আমরা বলবো এম এন, মলিকুলার ওয়েট তো এম দিয়ে প্রকাশ করি, এটা তো সবাই জানো। নাম্বার এভারেজ যখন হবে তখন এম এন, ওয়েট এভারেজ যখন হবে এম ডাব্লিউ। নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট হলে এম এন, ওয়েট এভারেজ মলিকুলার ওয়েট হলে এম ডাব্লিউ। এইখানে যদি একটা মনোমার থাকে, এখানে যদি আরেকটা মনোমার থাকে, এটা যদি আরেকটা মনোমার থাকে, এটা যদি আরেকটা মনোমার থাকে, এটা যদি আরেকটা মনোমার থাকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই মনোমারটা পলিমারের মধ্যে যাবে, তার মলিকুলার ওয়েট হচ্ছে m1, এবং তার সংখ্যা হচ্ছে সে কতটুকু সংখ্যা নিয়ে সে পলিমারের মধ্যে যাচ্ছে সেটা হচ্ছে n1। না বুঝলে বলবা, আমি আবার এটাকে রিপিট করব, কিন্তু এটাকে বুঝতেই হবে কারণ আমি তোমাদেরকে কিছুবার এই কাজ দিব ম্যাথস করার জন্য। না বুঝলে আমাকে বলবা। তো এইটা হচ্ছে একটা মনোমার। এই মনোমারের মধ্যে M1 তার মলিকুলার ওয়েট, ওই মনোমারটা মলিকুলার ওয়েট, এবং এই মনোমারটা পলিমারের মধ্যে যে সংখ্যক N1 M2, আর এটা যত সংখ্যক গেছে সেটা হচ্ছে N2 সংখ্যক গেছে পলিমারের মধ্যে। তো এইভাবে M3 N3 M4 N4 আরো অন্যান্য মনোমারের এইভাবে ডট 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 করে আমি যদি Ni সংখ্যক ধরি, তাহলে এগুলো কিন্তু এখানে কিন্তু আমি যে পলিমারটা দেখাইছি এটা হচ্ছে কোপলিমার, হোমোপলিমার না। হোমোপলিমার যদি হইতো তাহলে একটা মাত্র মনোমারই হইতো, ঠিক আছে, একটা মাত্র মনোমারই হইতো। তাই যেহেতু এটা কোপলিমার অনেকগুলো মনোমার থেকে তৈরি, সুতরাং এম আই সংখ্যক আর Ni সংখ্যক। এখন তোমরা বলতে পারো যে ম্যাডাম যদি দুইটা দিকে হয় তাহলে আমরা শুধু দুইটা ধরবো, যদি তিনটা মনোমার থেকে হয় তিনটা ধরবো, যদি চারটা হয় চারটা ধরবো, কিন্তু যদি আরো বেশি হয়, এই জন্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে ওই অপশনটাও রাখে যে যত সংখ্যক মনোমারই তুমি দাও না কেন আলটিমেটলি আমি তার মলিকুলার ওয়েট বের করতে পারবো। MI NI, ঠিক আছে। এখানে হচ্ছে এফ এটা আসলে বোঝানোর জন্য আমি ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশন করবো সেটা বোঝানোর বলা হচ্ছে যে প্রথম যে মনোমারটা ছিল সেই মনোমারটা যে পলিমারের মধ্যে কন্ট্রিবিউশন করলো, এই কন্ট্রিবিউশন করতে গেলে ফ্র্যাকশন, তারপরে এটা হচ্ছে দ্বিতীয় FR2 হচ্ছে দ্বিতীয়টা, তারপর হচ্ছে FR3 তৃতীয়টা, হ্যাঁ, ফ্র্যাকশন 3 নাম্বার ফ্র্যাকশন, মানে 3 নাম্বার মনোমার থেকে যতটুকু কন্ট্রিবিউশন করছে সেটাকে জাস্ট আইডেন্টিফাই করছি, এটা ইম্পর্টেন্ট কিছু না, এগুলো আমাদের লাগবে বোঝার জন্য। এটা হচ্ছে ফ্র্যাকশন 4, এটা হচ্ছে ফ্র্যাকশন I। আমার টোটাল মলিকুলস কতটা সংখ্যা ছিল হচ্ছে N1, তারপরে ছিল N2, তারপরে ছিল N3, তারপরে ছিল N4, তারপর ছিল ডট 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 Ni। এই যে সেম, এই যে এটা Ni ইনটু N1 ইনটু N3, N1 ইনটু N3 N4 থেকে Ni করলে সামেশন অফ Ni হয়।
এটা হচ্ছে টোটাল মলিকুলস। তাহলে নাম্বার অফ মলিকুলস ফ্র্যাকশন করব কেমনে? নাম্বার ফ্র্যাকশন অফ ফ্র্যাকশন 1 এর হলো 1 নাম্বার মলিকুলস এর মধ্যে টোটাল নাম্বার অফ মলিকুলস এর মধ্যে 1 নাম্বারটাই কত আছে? n1। তাহলে n1 আছে কতটার মধ্যে? টোটাল মলিকুলস এর মধ্যে। সুতরাং হবে নাম্বার ফ্র্যাকশন হবে n1 ভাগ সামেশন অফ n। কন্ট্রিবিউশন নাম্বার ফ্র্যাকশন মানে কি? নাম্বার ফ্র্যাকশন মানে হচ্ছে টোটাল আমার মলিকুলস আছে তার মধ্যে হচ্ছে এতগুলো মনোমারের মধ্যে যে জাস্ট কি বলবো এটাকে আমি ওই যে এতগুলো মনোমারের মধ্যে যতগুলো টোটাল মলিকুলস এতগুলো মনোমারের মধ্যে আমার মলিকুলস আছে ফ্র্যাকশন 1 এ 1। তাহলে এক এক কত? এটাই হচ্ছে নাম্বার ফ্র্যাকশন। ঠিক আছে? n plus summation of ni আর কন্ট্রিবিউশন তাহলে কন্ট্রিবিউশন অফ মলিকুলার ওয়েট অফ ফ্র্যাকশন 1 সুতরাং হচ্ছে নাম্বার ফ্র্যাকশন। প্রথমে নাম্বার ফ্র্যাকশনটা দিয়ে দিব ফ্র্যাকশনের জন্য, সুতরাং এটার মলিকুলার ওয়েট হবে। সেকেন্ডে যখন সেকেন্ডের নাম্বার ফ্র্যাকশন বের করব তখন তার মলিকুলার ওয়েট যোগ হবে। ঠিক আছে? তো এইভাবে আমি কন্ট্রিবিউশনটা পেলাম প্রথম মনোমারের জন্য, সেকেন্ড মনোমারের জন্য সেম এভাবে কন্ট্রিবিউশন পেলাম, থার্ড মনোমারের জন্য এভাবে, ফোর্থ এভাবে এভাবে n তম সংখ্যক পর্যন্ত পেলাম। তো নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট mn মানে হচ্ছে এগুলোর যোগফল, বাস আর কিছু না। এটা কি বুঝছো না? আর আবার একটু বলতে হবে? মিস বুঝছি। ওকে ফাইন। তো এরপরে আসতেছে কি ওয়েট এভারেজ মলিকুলার ওয়েট। খুব ইন্টারেস্টিং। আগে যেমন টোটাল মলিকুলস বের করছিলাম, এখানে হচ্ছে টোটাল ওয়েট বের করব। টোটাল ওয়েট বের করতে গেলে তাহলে আমার কি করতে হবে? সেম ওই আগেটাই যাও। এইটা হচ্ছে এত নাম্বার আছে, তার মলিকুলার ওয়েট আছে, তা এইটার সাথে এটা গুণ দিলে কিন্তু আমার তার ওয়েটটা বের হয়ে যায়, তাই না? কারণ একটা মলিকুলস এর ওয়েট হচ্ছে আমার m1 আর মলিকুলস কতগুলো আছে? n1। তাহলে m1 এর সাথে n1 যোগ করলেই কিন্তু আমার টোটাল মলিকুলস এর ওয়েটটাই চলে আসে। তো এভাবে আমি টোটাল ওয়েট বের করব। টোটাল ওয়েট হচ্ছে প্রথম মনোমারের জন্য m1 n1, তারপরটার জন্য m2 n2, তারপরটার জন্য m3 n4, এভাবে প্রত্যেকটা যোগ করলাম, তাহলে সামেশন অফ mi ni পেয়ে গেলাম। এখন ওয়েট ফ্র্যাকশন বের করব। আগে নাম্বার ফ্র্যাকশন ছিল, এটা ওয়েট ফ্র্যাকশন। তাহলে ওয়েট ফ্র্যাকশন বাই করতে গেলে টোটাল যে ওয়েট আছে তার সাথে ওই স্পেসিফিক আমার ফ্র্যাকশন 1 এর ওয়েট কত আছে? ফ্র্যাকশন 1 এর ওয়েট আছে mi, দ্য কন্ট্রিবিউশন টু মলিকুলার ওয়েট। এখানে হচ্ছে কি কন্ট্রিবিউশন টু মলিকুলার ওয়েট হচ্ছে মলিকুলার ওয়েটটাকে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে ওয়েট ফ্র্যাকশন ইনটু মলিকুলার ওয়েট, সুতরাং m1 স্কয়ার n1 ভাগ সামেশন অফ mi ni। ঠিক আছে? এটা হচ্ছে আমার কি কন্ট্রিবিউশন আসবে, থার্ডটার ক্ষেত্রে কি কন্ট্রিবিউশন আসবে, ফোর্থটার একই সেম ভাবে গেল। তারপর হচ্ছে ওয়েট এভারেজ মলিকুলার ওয়েট হচ্ছে যোগফল। ঠিক আছে? এই যে এগুলো সব যোগফল করলাম, নিচের গুলো সব সমান আছে, নিচের গুলো একটা দিয়ে দিলাম, উপরের গুলো সবগুলো একসাথে মিশিয়ে দিলাম, তারপরে এইগুলোকে তুমি সামেশন করে করতে পারো, বাস হয়ে গেল। আবার বলবো এটা একটু? মিস আগেরটার মতোই। হ্যাঁ, আগেরটা হচ্ছে নাম্বার ফ্র্যাকশন আর এটা হচ্ছে এটা ওয়েট হচ্ছে ওয়েট ফ্র্যাকশন। হ্যাঁ, ওয়েট ফ্র্যাকশন এর সাথে কন্ট্রিবিউশন করে যোগ করে দেয়া, একদম ইজি। ঠিক আছে? তাহলে ফর অল সিনথেটিক পলিমার্স, যতগুলো সিনথেটিক পলিমার আছে, mw ইজ গ্রেটার দেন mn, মানে ওয়েট এভারেজ মলিকুলার ওয়েট বেশি নাম্বার এভারেজ মলিকুলার এর চেয়ে। ইফ দেয়ার উইল বি অ্যান ইকুয়াল, যদি এটা সমান হয়ে যায়, দি পলিমার স্যাম্পল মে বি কনসিডার অ্যাজ পারফেক্টলি হোমোজেনাস, একদম পুরোপুরি সব সমান। এটা হবে যদি mn এবং mw সমান হয়, বাট এটা আসলে আলটিমেটলি হয় না, এটা কখনোই হয় না। কারণ each molecule has the same molecular weight, প্রত্যেকটা যদি সেম মলিকুলার ওয়েট হয়, একদম সব সমান হয়ে যায়, তাহলে এটা নর্মাল কেমিক্যালস হয়ে যায়, যেমন সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলোর কিন্তু মলিকুলার ওয়েট আমরা জানি ফিক্সড, এগুলো কিন্তু চেঞ্জ হয় না। বাট পলিমারের ক্ষেত্রে কিন্তু তুমি সেটা করতে পারবে না। পলিমারের ক্ষেত্রে কিন্তু একদম ফিক্সড বলে কিছু নাই। তো এটা একটা ব্যাপার। আর একটা কি ছিল? আচ্ছা, mn নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট কে এক্সপ্রেস করতে গেলে আমরা কয়েকভাবে করতে পারি। ইন গ্রুপ অ্যানালাইসিস, সাইক্লোস্কোপি
ইভিলিওস্কোপি, অসমোমেট্রি, ভ্যাপার প্রেসার অসমোমেট্রি, মেমব্রেন অসমোমেট্রি। এগুলো অত ইলেবোরেটলি পড়ার দরকার নাই, কিন্তু দেখা যাচ্ছে যে ইন গ্রুপ অ্যানালাইসিস বা ভ্যাপার প্রেসার অসমোমেট্রি বা মেমব্রেন এগুলো অল্প একটু করে নিজেরা নোট করে নিবা। এটা আমি আলাদা করে পড়াইলাম না, এটা তোমরা নোট করে খুব সুন্দর করে গুগলে পাওয়া যায়, কেমিস্ট্রির বই আছে, পলিমার সায়েন্সের বই আছে, সেটা থেকেও পড়তে পারো, বিল মেয়ার থেকে পড়তে পারো, অথবা দেখা যাচ্ছে গোয়ারিকার, যেটা তোমাদের জন্য সুবিধা হয় তোমরা সেটাই পড়ো, কোনো সমস্যা নাই। তো এটা পড়বা, নিজেরা নোট করে নিবা একটু ছোট্ট করে সুন্দর করে। আচ্ছা, এরপরে আসতেছে কি, আমি এখন সামনে দিয়ে যাই, এইটার একটু ছবিটা তুলে নাও। এটা কি একটু ছবি তুলছো? জি মিস। আচ্ছা, তাই এখানে একটু জিনিস বুঝাই দেই, যে এখানে হচ্ছে কি, একটা রেড ডাই একটা কন্টেইনারের মধ্যে রেড ডাই আছে, ছোট ছোট বক্সের মধ্যে 2টা বক্স আছে, এবং এক একটা বক্সের ওজন হচ্ছে 10 গ্রাম। মলিকুলার ওয়েট হচ্ছে জি দিয়ে 10 গ্রাম। ইয়েলো ডাই আছে 4টা বক্স, এবং এক একটা বক্সের ওজন হচ্ছে 20 গ্রাম। ব্লু ডাই আছে 6টা, এটার এক একটা বক্সের ওজন 100 গ্রাম। আর গ্রিন ডাই আছে 3টা, এটা 250। ঠিক আছে, এখান থেকে তুমি নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট বের করবা। ওকে, এটা তোমাদের বাড়ির কাজ। আমাদের স্লাইড হোমওয়ার্ক থাকার পর তোমরা একটা খাতায় করবা, শুধুমাত্র আমি করছি ভেরি ইজি মুখে মুখে করে রেখে দিছি এরকম করবা না। যত ইজি হোক, ওই ইজি জিনিসগুলো এক্সামে ভুল হয় বেশি। এখন তোমরা ইঞ্জিনিয়ার, তোমরা বলতে পারো যে ম্যাডাম আমরা তো ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছি, এই সহজ জিনিস পারবেন, এটা কোনো কথা? কিন্তু আলটিমেটলি সহজ জিনিসই ভুল হয় বেশি। তো তোমরা করে ফেলবা, করে পর আমি হয়তোবা একজনকে বলবো যে তোমার খাতাটা দেখাও, হয়তোবা তোমাকে স্লাইড শো করো, বুঝাও, এরকম করে কিছু বলবো। এবং কাকে বলবো আমি জানি না। সো প্রত্যেকেই একটা আলাদা করে খাতায় করবা, নেক্সট ক্লাসে ওইটা সাথে নিয়ে আসবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।